হ্যালো এভরিওয়ান, আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে রেসপিরেশন। সো ফার্স্টে জানবো হোয়াট ইজ রেসপিরেশন। রেসপিরেশন বলতে অনেক বাচ্চাই বোঝে ব্রিদিং। ব্রিদিং কিন্তু একটা টোটালি ডিফারেন্ট থিং। ব্রিদিং বলতে আমরা বুঝি ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন। সো ব্রিদিং ইকুয়াল টু ইন্সপিরেশন and expiration। অর্থাৎ আমরা যখন শ্বাস নিচ্ছি উই আর ইনহেলিং অক্সিজেন, দ্যাট ইজ ইন্সপিরেশন, অ্যান্ড যখন আমরা শ্বাসকে ছেড়ে দিচ্ছি অর্থাৎ এক্সহেলিং কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ এক্সপিরেশন। যখন শ্বাস নিচ্ছি সেই এয়ার নস্ট্রিল, ন্যাজাল চেম্বার, দেন ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলস হয়ে পৌঁছে যাচ্ছে লাংসের ভেতরে থাকা ছোট্ট ছোট্ট যে এয়ার স্যাক্স, অর্থাৎ যেগুলোকে আমরা বলে থাকি অ্যালভিউলাস, সেই অ্যালভিউলাসের ভেতরেতে পৌঁছে যাচ্ছে। এই যে অ্যালভিউলাস রয়েছে, এই অ্যালভিউলাসের গায়েতে রয়েছে খুব পাতলা ব্লাড ক্যাপিলারিজ, অর্থাৎ রক্ত জালিকা প্রেজেন্ট রয়েছে। যে অক্সিজেন পৌঁছলো অ্যালভিউলাসের ভেতরেতে, সেই অক্সিজেন অ্যালভিউলাসের যে পাতলা দেওয়াল, সেই পাতলা দেওয়াল থেকে ডিফিউজ করে পৌঁছে গেল রক্তের জালিকার ভেতরেতে, এবং সেখানেতে রয়েছে ব্লাড। সেই ব্লাড অক্সিজেনকে নিয়ে পৌঁছে গেল বডির বিভিন্ন পার্টসের মধ্যে পৌঁছে দিতে, এবং প্রত্যেকটা বডি পার্টসের প্রত্যেকটা সেল কিন্তু সেই অক্সিজেনকে পেল। আবার সেই অক্সিজেনের ইউজ করার পর যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাই অক্সাইডকেও আবার কিন্তু রক্ত নিয়ে এলো। সেই কার্বন ডাই অক্সাইড আবার কিন্তু ওই অ্যালভিউলাসের মাধ্যমেই সেই কার্বন ডাই অক্সাইড আবার একই পথ দিয়ে, মানে আবারও কিন্তু সেই ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, ট্র্যাকিয়াল অ্যান্ড দেন তারপর বাইরে বেরিয়ে গেল। সুতরাং এই যে শ্বাস যখন নিচ্ছি তার জন্য আমরা যে ইনহেলেশন করছি এয়ার, এবং তারপর যে আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি অর্থাৎ এক্সহেলেশন করছি এয়ার, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের যে মাসল লাইক দ্য ডায়াফ্রাম, রিবসের মাঝখানে রয়েছে ইন্টারকস্টাল মাসলস, অল দিস মাসলস আর ইনভলভ। এখানে শুধু এয়ার যাচ্ছে এবং আসছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ব্রিদিং। এটা একটা মেকানিক্যাল প্রসেস, বাট অন দ্য আদার হ্যান্ড রেসপিরেশন এবং প্রপারলি বললে সেলুলার রেসপিরেশন কিন্তু এর থেকে অনেকটা আলাদা রকম। লাইক সেলুলার রেসপিরেশন, এই সেলুলার রেসপিরেশনেতে কি হচ্ছে? সেলুলার রেসপিরেশনের মেন অবজেক্টিভ বা লক্ষ্য হচ্ছে এনার্জি প্রোডাকশন। আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটি কাজের জন্য কিন্তু আমাদের শরীরে এনার্জির প্রয়োজন হয়। অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, আমি এখন যে কথা বলছি এর জন্য এনার্জি দরকার, হাতের মুভমেন্ট করছি, লিখছি, এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য এনার্জি দরকার। এই যে থিঙ্কিং প্রসেস চলছে, ভাবছি, তার জন্য এনার্জি দরকার। আবার একটা মানুষ যখন রাতে ঘুমুচ্ছে তখন তার যে হার্টের বিটিং হচ্ছে তার জন্য এনার্জি দরকার। অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, যে আমাদের শরীরে অলওয়েজ কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি চলছে, যে সমস্ত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো চলছে প্লান্টসের বডিতে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালসের বডিতে, এই সমস্ত কাজ পারফর্ম করার জন্য এনার্জির প্রয়োজন। সেই এনার্জি তৈরি করার যে প্রসেস, দ্যাট ইজ সেলুলার রেসপিরেশন। এবার এনার্জি কি করতে তৈরি হবে? যেমন আমরা একটা গাড়ি যদি চালাই, তো গাড়ি চালানোর জন্য এনার্জি দরকার। সেই গাড়িটা চালানোর জন্য তার ইঞ্জিনেতে অক্সিজেনের প্রপার সাপ্লাই লাগবে, যাতে পেট্রোলটাকে বা ডিজেলটাকে পোড়ানো যায়। তাহলে অক্সিজেন তো আমাদের শরীরে পৌঁছে দিচ্ছে ব্লাড, লাংসের মাধ্যমে যে অক্সিজেনটা এন্টার করলো ব্লাড, সেই অক্সিজেনটাকে ডিস্ট্রিবিউট করে দিল সমস্ত সেলের মধ্যে। এবার আমরা যে খাবারটা খেলাম, সেই খাবারটা আমাদের ডাইজেশন হলো ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে। লাইক ধরে নেওয়া যাক ভাত বা রুটি খাওয়া হলো, সেই ভাত বা রুটির মধ্যে বেসিক্যালি কি রয়েছে?
স্টার্চ প্রেজেন্ট আছে, স্টার্চ প্রেজেন্ট আছে। এই স্টার্চ যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন বডি পার্টসে যে ডাইজেশন যখন হবে, মুখের মধ্যে কিছুটা ডাইজেস্ট হলো, স্মল ইন্টেস্টাইনে কিছুটা ডাইজেস্ট হলো, এবং স্টার্চ ব্রেকডাউন করার পর তৈরি হবে গ্লুকোজ মলিকিউলস। এই প্রত্যেকটা এক একটা গোল গোল হচ্ছে গ্লুকোজ মলিকিউলস। এই গ্লুকোজ মলিকিউলসগুলো তারপর স্মল ইন্টেস্টাইনে কি হবে, অ্যাবজর্ব হবে এবং পৌঁছে যাবে কোথায়, সেই ব্লাডের মধ্যে। ব্লাড সেগুলোকে পৌঁছে দেবে প্রত্যেকটা বডি পার্টসের প্রত্যেকটা সেলের মধ্যে। তাহলে ব্লাড আমাদের লাংস থেকে অক্সিজেনকে ক্যারি করে পৌঁছে দিল প্রত্যেকটা সেলের মধ্যে, অক্সিজেন পৌঁছে গেল। এবার যে গ্লুকোজ, সেই গ্লুকোজও পৌঁছে গেল। অর্থাৎ ঠিক ওই গাড়ির ইঞ্জিনের মতো, সেখানে অক্সিজেনেরও প্রপার সাপ্লাই রয়েছে, আবার পেট্রোলেরও প্রপার সাপ্লাই রয়েছে। তেমনি একটা সেলের মধ্যে অক্সিজেন এসে পৌঁছেছে, গ্লুকোজ এসে পৌঁছেছে। এবার তেল যেমন পুরো এনার্জি জেনারেট করছিল, ঠিক এখানে অক্সিজেন কি করবে, বললো অক্সিজেন গ্লুকোজকে ভাঙবে, অর্থাৎ গ্লুকোজের অক্সিডেশন হবে। অক্সিজেন গ্লুকোজকে ভাঙবে এবং গ্লুকোজকে ভেঙে জেনারেট করবে এনার্জি, এবং সেই এনার্জিকে আমরা স্টোর করব ইন দ্য ফর্ম অফ এটিপি, এবং সেই এটিপি খরচা করে করে আমরা আমাদের শরীরের বিভিন্ন ধরনের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলোকে কমপ্লিট করতে পারবো। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সেলুলার রেসপিরেশন? সেলুলার রেসপিরেশন বেসিক্যালি ইন্ডিকেটিং দ্যাট অক্সিডেশন অফ respiratory substrate, রেসপিরেটরি সাবস্ট্রেট বলতে অর্থাৎ যে জিনিসটাকে ভেঙে আমরা এনার্জি পাচ্ছি, অর্থাৎ এখানে গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে ভেঙে আমরা এনার্জি পেলাম, তাহলে এখানে গ্লুকোজ হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট। গ্লুকোজ টু প্রডিউস এনার্জি and basically in the form of ATP, in the form of ATP। এই যে এটিপি জেনারেট করার পদ্ধতি, একটা সেলের মধ্যে এটিপি আমি তৈরি করব, এনার্জি প্রডিউস করব, তার জন্য কি কি লাগবে, তার জন্য লাগবে হচ্ছে অক্সিজেন, তার জন্য কি লাগবে, একটা রেসপিরেটরি সাবস্ট্রেট, অর্থাৎ লাগবে হচ্ছে গ্লুকোজ। এই অক্সিজেনের সাহায্যে গ্লুকোজকে কি করব, ব্রেকডাউন করব, ভাঙবো, এবং তার থেকে এনার্জি আমরা বার করব। সেই এনার্জিকে এটিপির মাধ্যমে কিছুক্ষণ স্টোর করব, দ্যাট ইজ সেলুলার রেসপিরেশন। আর এই টোটাল ঘটনাটা হচ্ছে কোথায়, একটা সেলের মধ্যে। সো রেসপিরেশনের জন্য দরকার হচ্ছে অক্সিজেন, প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেনকে পৌঁছতে হবে। প্রত্যেকটা সেলের আগে অক্সিজেনের পৌঁছানোর আগে বডির মধ্যেও তো অক্সিজেনকে পৌঁছতে হবে। হিউম্যান বডিতে অক্সিজেনকে এন্টার করে ভেতরেতে পৌঁছানোর জন্য আমাদের একটা পার্টিকুলার ডেডিকেটেড অর্গ্যান রয়েছে, রেসপিরেটরি অর্গ্যান, দ্যাট ইজ দ্য লাংস। তেমন কিছু কিছু অ্যানিমালসের ক্ষেত্রে রয়েছে গিলস। তা লাংস, গিলস এগুলো তো আর প্লান্টের মধ্যে নেই। তাহলে প্লান্টের মধ্যে কি করে তো অক্সিজেন ভেতরেতে এন্টার করবে? প্লান্টের মধ্যে অক্সিজেন ভেতরেতে এন্টার করার জন্য প্লান্টের যে লিফ রয়েছে, সেই লিফের যে সারফেস, দু ধরনের সারফেস রয়েছে। লিফের ওপরের দিকে একটা সারফেস রয়েছে, আপার এপিডার্মাল লেয়ার, তলার দিকে একটা সারফেস রয়েছে, লোয়ার এপিডার্মাল লেয়ার। এই আপার এপিডার্মাল লেয়ার এবং লোয়ার এপিডার্মাল লেয়ার, এই যে এপিডার্মিস পাতলা যে লেয়ারটা, এই লেয়ারেতে কিছু রয়েছে ভেরি মাইনিউট মাইক্রোস্কোপিক পোর লাইক স্ট্রাকচার্স। These minute microscopic pore-like structures are basically called stomata. এই যে পোর-লাইক স্ট্রাকচার অর্থাৎ স্টোমাটা, এই স্টোমাটা দিয়েই কিন্তু অক্সিজেন ভেতরেতে এন্টার করতে পারে। লাইক লিফের ওপরের দিকে রয়েছে আপার এপিডার্মিস, তলার দিকে লোয়ার এপিডার্মিস, তারপর লোয়ার এপিডার্মিসে যদি ডাইকট প্লান্ট হয়, লোয়ার এপিডার্মিসেই মেইনলি আমরা দেখতে পাবো যে স্ট্রাকচার অর্থাৎ স্টোমাটা দেখতে পাবো। তাহলে স্টোমাটা দিয়ে ভেতরেতে ইজিলি কিন্তু অক্সিজেন এন্টার করতে পারছে ভেতরেতে। তারপর
ভেতরে এই যে আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিস এর মাঝে ভেতরেতে কিছু সেলস প্রেজেন্ট রয়েছে, যে সেলগুলোকে বলা হয় থাকে মেসোফিল সেল। ভেতরেতে মেসোফিল সেলস প্রেজেন্ট রয়েছে। স্পেশালি যদি দেখি এই তলার পোর্শনে যে মেসোফিল সেলসগুলো রয়েছে, দিজ আর লুজলি অ্যারেঞ্জড অ্যান্ড মেসোফিল সেলস আর বেসিক্যালি মডিফাইড প্যারেনকাইমাটাস সেলস। তাহলে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস ডাইকট প্লান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টোমাটা দেখতে পাই আমরা লোয়ার এপিডার্মিসের ক্ষেত্রে। লোয়ার এপিডার্মিস দিয়ে যে অক্সিজেন ভেতরেতে ঢুকছে সেই অক্সিজেন ছড়িয়ে পড়ছে কোথায় না, সেই অক্সিজেন ছড়িয়ে পড়ছে এই যে লুজলি অ্যারেঞ্জ যে প্যারেনকাইমাটাস সেলস অর্থাৎ মেসোফিল সেলসগুলো রয়েছে, সেই মেসোফিল সেলসের মাঝের যে গ্যাপস, সেই গ্যাপসগুলোর মাধ্যমে ভেতরেতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ভেতরেতে যেহেতু ডিস্ট্রিবিউট হতে পারছে, তার ফলে প্রত্যেকটা সেল কিন্তু অক্সিজেনের কন্ট্যাক্টে আসছে, এর ফলে প্রত্যেকটা সেল অক্সিজেন পাচ্ছে। নেক্সট, স্টেম। যদি কোনো উডি প্লান্ট আমরা দেখি, সেই উডি প্লান্টের ক্ষেত্রে আমরা যে স্টেম দেখব, সেই স্টেমের একদম বাইরের দিকের যে সারফেস, একদম বাইরের দিকের যে লেয়ার বার্ক পোর্শন, সেই বার্ক পোর্শনেতে আমরা দেখতে পাবো ভেরি মাইনিউট পোর লাইক স্ট্রাকচারস। অর্থাৎ গাছের যে ছাল, সেই গাছের ছালেতে আমরা সরু সরু পাতলা চুলের মতো কিছু ফাটল বা গ্যাপ দেখতে পাই গাছের ছালের ওপর। সেই সমস্ত যে গ্যাপসগুলো রয়েছে, সেই গ্যাপগুলোকে বলা হচ্ছে লেন্টিসেলস। লেন্টিসেলস। এই যদি উডি কোনো স্টেম হয়, সেই উডি স্টেমের গায়েতে যে বার্ক রয়েছে, সেই বার্কের ওপর এরকম পাতলা কিছু পোর লাইক স্ট্রাকচারস আর গ্যাপ লাইক স্ট্রাকচারস দেখতে পাওয়া যায়। দিজ আর কল্ড লেন্টিসেলস। এবার লেন্টিসেল দিয়ে তো ভেতরেতে অক্সিজেন এন্টার করতেই পারে, লেন্টিসেল দিয়ে ভেতরেতে অক্সিজেন এন্টার করলো। দেন তারপর এই যে বাইরের যে লেয়ার, সেই বাইরের লেয়ারের ভেতর দিকে রয়েছে লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমাটাস সেলসের লেয়ার। এই যে লেন্টিসেলের যে আউটার মোস্ট লেয়ারেতে প্রেজেন্ট রয়েছে, তার ঠিক ভেতরের দিকে একটা লেয়ার রয়েছে লুজলি অ্যারেঞ্জড লেয়ার্স অফ প্যারেনকাইমা। লুজলি অ্যারেঞ্জ লেয়ার হওয়ার কারণে কি, যে অক্সিজেনটা ভেতরেতে ঢুকছে, সেই অক্সিজেনটা ইজিলি ইন্টারসেলুলার গ্যাপসের মধ্যে দিয়ে আরো ভেতরেতে ঢুকতে পারবে। তার ফলে ভেতরের যে সেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু অক্সিজেনের কন্ট্যাক্টে আসতে পারবে। অ্যানিমালসের ক্ষেত্রে লাইক হিউম্যানদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানেতে আমরা যে অক্সিজেনটা লাংসের সাহায্যে নিচ্ছি, সেই অক্সিজেন হিমোগ্লোবিনের ঘাড়ের উপর চেপে বসে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন বডি পার্টসের মধ্যে। তার ফলে প্রত্যেকটা বডি পার্টসের প্রত্যেকটা সেল সেই অক্সিজেন পাচ্ছে। কিন্তু প্লান্টের বডির মধ্যে লাংসের মতো কোনো রকম ডেডিকেটেড রেসপিরেটরি অর্গ্যান প্রেজেন্ট নেই। ইয়েস, প্লান্টের মধ্যে কন্ডাকশন সিস্টেম আছে, জাইলেম আছে, ফ্লোয়েম আছে, বাট জাইলেমের জল অ্যান্ড সল্ট কন্ডাকশন আর ফ্লোয়েমের ক্ষেত্রে খাবার কন্ডাকশনই হচ্ছে ওর মেন কাজ। তার মধ্যে দিয়ে কখনো অক্সিজেন কিন্তু কন্ডাক্ট হতে পারছে না। তার ফলে প্লান্টের দেহের ক্ষেত্রে প্রত্যেকটা বডি পার্টসের, লাইক লিফের ক্ষেত্রে লিফকে কি করে অক্সিজেন নিতে হবে সেটা লিফকে বুঝে নিতে হবে, স্টেম বা ব্রাঞ্চকে কি করে অক্সিজেন নিতে হবে সেটা স্টেম বা ব্রাঞ্চকে বুঝে নিতে হবে। তাহলে প্লান্টের ক্ষেত্রে প্রত্যেকটা বডি পার্টসের ইন্ডিভিজুয়াল নিজের দায়িত্ব তাদের, যে আমরা কি করেতে অক্সিজেনকে নেব। তেমনই সেই জন্য কি হয়েছে, প্লান্টের যে লিফ, সেখানেতে স্টোমাটা তৈরি হয়েছে, এবং প্লান্টের যে স্টেম, সেক্ষেত্রে আমরা লেন্টিসেল দেখতে পাচ্ছি, যার সাহায্যে অক্সিজেন ভেতরেতে ঢুকছে। এবার ভেতরেতে ঢুকলে তো হবে না, ভেতরেতে মাল্টিপল লেয়ার্স অফ সেলস রয়েছে। এই যে স্টেম রয়েছে, স্টেমের মাঝখানে তো অনেকগুলো লেয়ার্স অফ সেলস রয়েছে। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন কি করেতে পৌঁছবে,
প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন পৌঁছে যেতে পারবে যদি লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন ভেতরে ঢোকার পর লুজলি অ্যারেঞ্জ সেল পায়। লুজলি অ্যারেঞ্জ সেল বলতে সেলের মাঝে মাঝে কি থাকবে, গ্যাপ থাকবে, আর এই গ্যাপগুলোর মধ্য দিয়ে অক্সিজেন ইজিলি কিন্তু আরো ভেতরেতে পেনিট্রেট করতে পারবে। তার ফলে প্লান্টের কিন্তু প্রত্যেকটা সেল অক্সিজেন পাবে এবং প্রত্যেকটা সেলের মধ্যে, লিভিং সেলের মধ্যে কিন্তু এনার্জি জেনারেশন হতে পারবে। এবার অবশ্যই লাংসের মাধ্যমে যতটা অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ঢুকছে এবং সেই অক্সিজেন যে ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা সেল আর অর্গানেতে পৌঁছে যাচ্ছে, তার ফলে হিউজ বেশি এনার্জি জেনারেট হচ্ছে। প্লান্টের মধ্যে অতটা হিউজ বেশি এনার্জি জেনারেট হবে না, বিকজ অতটা হিউজ পরিমাণ অক্সিজেন সাপ্লাই প্রত্যেকটা সেল বা অর্গানের মধ্যে নেই। একটা অ্যানিমালের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আর ফিজিওলজিক্যাল যে এনার্জি রিকোয়ারমেন্ট, সেটা অবভিয়াসলি প্লান্টের থেকে অনেকটা বেশি। অ্যানিমালসরা সাধারণত কি করছে, হাঁটছে, চলছে, অর্থাৎ হচ্ছে তারা মুভমেন্টের সঙ্গে লোকোমোশনও শো করছে। তারা খাবারের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, থাকার জায়গার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, রিপ্রোডাকশনের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু প্লান্টের ক্ষেত্রে যে জায়গাতে জন্মাচ্ছে সেই জায়গাতেই মরে যাচ্ছে, এখান থেকে ওখানেতে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এনার্জি রিকোয়ারমেন্ট অবভিয়াসলি তুলনামূলকভাবে অনেকটাই কম। তাহলে প্লান্টের ক্ষেত্রে এনার্জি রিকোয়ারমেন্ট অর্থাৎ এটিপির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। তাহলে প্লান্টের ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখলাম। পয়েন্ট নাম্বার 1, ডু প্লান্টস ব্রিথ? ডেফিনেটলি প্লান্টস ব্রিথ, but they don't have any kind of dedicated respiratory organ like the lungs or gills, though they have the stomata and lenticels kind of porous structure through which oxygen can easily enter into the plant's body. And after that, তারপরেতে যে অক্সিজেনটা ভেতরেতে ঢুকলো সেই অক্সিজেনটা আরো ইনার লেয়ারেতে কি করে পেনিট্রেট করবে, ডিউ টু লুজ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেলস ইনসাইড দ্য লিফ, লাইক দ্য সেলুলার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মেসোফিল সেলস অফ লিফ, like the cellular arrangement in the cortex of the stem। এই সমস্ত পোর্শনে যে লুজ অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার ফলে অক্সিজেন আরো ভেতরেতে পেনিট্রেট করতে পারবে এবং প্লান্টের প্রত্যেকটা সেল তখন অক্সিজেন পাবে। তাহলে খাবার পৌঁছে গেছে প্লান্টের বডির মধ্যে প্রত্যেকটা সেলে কার সাহায্যে? ফ্লোয়েমের সাহায্যে। ফ্লোয়েম কি করে, গাছের লিফে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটাকে বিভিন্ন অর্গানেতে পৌঁছে দেয়, বা কোনো অর্গানেতে লাইক দ্য রুট, স্টেমেতে যদি খাবার জমে থাকে সেগুলোকে অন্যান্য পার্টেতে পৌঁছে দেয়। তাহলে ফ্লোয়েমের সাহায্যে খাবার সেলের মধ্যে এলো, যে অক্সিজেন স্টোমাটা আর লেন্টিসেল দিয়ে ঢুকলো সেই অক্সিজেনও পৌঁছলো প্রত্যেকটা সেলের মধ্যে। এবার অক্সিজেন কি করবে, খাবারকে অর্থাৎ গ্লুকোজকে ভাঙবে, অক্সিডাইজ করবে এবং জেনারেট করবে এনার্জি, অ্যান্ড বেসিক্যালি ইন দ্য ফর্ম অফ এটিপি, দ্য এনার্জি কারেন্সি। অর্থাৎ প্লান্টের মধ্যে ব্রিদিং এর পর কিন্তু সেলুলার রেসপিরেশন হচ্ছে। এবার যদি বলা যায় যে এই যে সেলুলার রেসপিরেশন, এই সেলুলার রেসপিরেশনের জন্য কি সবসময়তেই অক্সিজেন দরকার? অক্সিজেন ছাড়া কি সেলুলার রেসপিরেশন হওয়া পসিবল? একদমই কি নয়। কারণ পৃথিবী যখন তৈরি হচ্ছিল, সেখানে যখন লিভিং অর্গানিজমস আস্তে আস্তে গ্রো করে, সেই যে গ্রোয়িং এনভায়রনমেন্ট, সেই গ্রোয়িং এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস এত সাফিসিয়েন্টলি প্রেজেন্ট ছিল না। অর্থাৎ শুরুতে যে সমস্ত অর্গানিজমস, লিভিং অর্গানিজমসরা গ্রো করেছিল, লাইক ভেরিয়াস কাইন্ড অফ ব্যাকটেরিয়া, যারা কিন্তু বেঁচে থাকার জন্য তাদের এনার্জি তো দরকার, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তাদেরকে আমরা বলছি অ্যানারোবিক লিভিং অর্গানিজম। এই সমস্ত অ্যানারোবিক লিভিং অর্গানিজম, তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যাদের বাঁচার জন্য অক্সিজেন একদমই লাগবে না, মানে তারা অক্সিজেন যুক্ত জায়গায় এলে তারা সার্ভাইভ প্রপারলি করতে পারবে না, তাদেরকে আমরা বলবো অব্লিগেটরি অ্যানারোব। আবার কেউ কেউ রয়েছে তারা অ্যানারোবিক কন্ডিশন অর্থাৎ অক্সিজেন না থাকাটাই বেশি প্রেফার করে, কিন্তু অক্সিজেন থাকলেও তারা সার্ভাইভ করতে পারবে, তাদেরকে বলবো ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। তেমন কিছু অ্যানারোবিক লিভিং অর্গানিজম, লাইক কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া রয়েছে যাদের শরীরের মধ্যে এনার্জি প্রোডাকশন অর্থাৎ এটিপি প্রোডাকশনের জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। তারা ল্যাক অফ অক্সিজেন কন্ডিশনেতেও তারা
এনার্জি জেনারেট করতে পারছে বাই এনজাইমেটিক অ্যাকশন। অবভিয়াসলি সেখানেতে যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজকে পুরোপুরি ভাঙা পসিবল হবে না। আমরা যদি রেসপিরেশনের একটা লিনিয়ার ইকুয়েশন দেখি, দেন আমরা সেখানেতে দেখব যে গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অ্যান্ড ব্রেকডাউন হওয়ার মেন পারপাস কি? এনার্জি তৈরি করা, অর্থাৎ তৈরি হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ তৈরি হচ্ছে ওয়াটার অ্যান্ড তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে লিনিয়ার ইকুয়েশনটা দেখছি এখানেতে অক্সিজেন প্রেজেন্ট আছে, অর্থাৎ আমরা হায়ার প্লান্টস, হায়ার অ্যানিমালস, কিছু হায়ার প্রোটোজোয়ান্স রয়েছে, ইউক্যারিওটিক সেলস, যাদের মধ্যে অক্সিজেন প্রেজেন্ট থাকলে তবেই কিন্তু গ্লুকোজের প্রপার ব্রেকডাউন হয় এবং এনার্জি জেনারেট হতে পারে। আর যাদের কথা বললাম যারা বেঁচে থাকার জন্য অর্থাৎ এনার্জি প্রোডাকশনের জন্য অক্সিজেন দরকার হয় না, তারা অ্যানারোবিক লিভিং অর্গানিজম লাইক ভেরিয়াস কাইন্ড অফ ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের ব্রেকডাউনের জন্য অক্সিজেন না হলেও চলবে, কিন্তু অক্সিজেন না থাকার জন্য গ্লুকোজ ব্রেকডাউন করে হিউজ পরিমাণ এনার্জি কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হতে পারবে না, অনেক কম অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হবে, অর্থাৎ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন হবে না।